দেখি কেউ লাইভে নাই মনে হয় নাকি। আচ্ছা চলবো না, 15 মিনিট পোলাপানি দেখতেছি না, সময় পার হয়ে গেছে 10 মিনিট আগে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমার ক্লাস ছিল 12টা 30-এ, কিন্তু আমার খেয়াল নাই, আমি ভাবছি আগামীকাল হবে। আচ্ছা যাই হোক, আজকে তোমাদের রসায়ন ক্লাস 9ম-10ম শ্রেণী। এখন আমি বাড়িতেও নাই, আমি বাইরে একটা দোকানে আসছি, এই দোকানেই নেট আছে, ওখান থেকে যতটুকু পারি একটু হেল্প করার চেষ্টা করতেছি। আমার যা খেয়াল ছিল না যে আমার মেয়ে কেবল ফোন দিয়ে বললো এই অবস্থা, এখন যে হাতে মোবাইল ধরে কথা বলতেছি। দেখো রসায়ন তোমাদের আমি পড়াবো 4র্থ অধ্যায়। 4র্থ অধ্যায়ের নাম হচ্ছে পর্যায় সারণী। 4র্থ অধ্যায় রসায়ন। রসায়ন 4র্থ অধ্যায় পর্যায় সারণী। দেখো পর্যায় সারণী সম্পর্কে আমরা এর আগে একটু আলোচনা করছিলাম তোমাদের ক্লাসে। আজকে আমরা শিখব যে, তারপরেও আমি একটু ওই সম্পর্কে কথা বলবো, সামান্য একটু কথা বলবো। আমার কাছে বই পুস্তক কিছুই নাই, বললাম তো আমি একটা দোকানে আছি, ঠিক আছে, দোকান থেকে তোমাদের সাথে কথা বলতেছি। এখন পর্যায় সারণী কি, আর পর্যায় সারণীতে কীভাবে মৌলের অবস্থান নির্ণয় করা হয়, আজকে আমরা এটা শিখব। আর পর্যায় সূত্রটা কি এটা পড়ব। দেখো প্রথমে হলো পর্যায় সূত্র। পর্যায় সূত্রটা আবিষ্কার করে বিজ্ঞানী মেন্ডেলিভ, আর মেন্ডেলিভকে পর্যায় সারণীর জনক বলা হয়। এই সম্পর্কে আমরা এর আগে আলোচনা করছি তোমাদের সাথে। আচ্ছা, মেন্ডেলিভের পর্যায় সূত্রটা এরকম ছিল যে, যদি মৌলসমূহকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হয়। দেখো, যদি মৌলসমূহকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হয়। পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হয়, তবে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। এটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সূত্র। খেয়াল করো, তাহলে মেন্ডেলিভের পর্যায় সূত্র হচ্ছে, যদি মৌলসমূহকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হয়, তবে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। আচ্ছা, এখন এই ভর হিসেবে সাজাতে গিয়া কিছু মৌলের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। তার আগে আমরা একটু পর্যায় সারণী তৈরির উদ্দেশ্যটা বলবো। দেখো, এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা হচ্ছে 118টা। এই 118টা মৌলের যদি আমরা 5টা ভৌত ধর্ম এবং 5টা রাসায়নিক ধর্ম মুখস্থ করে মনে রাখতে চাই, তাহলে এটা আমাদের জন্য কি খুবই কঠিন ব্যাপার, যে 5টা ভৌত 5টা রাসায়নিক ধর্ম। তাহলে খেয়াল করো, 10টা গুণন 118টা, তাহলে 1180টা ভৌত রাসায়নিক ধর্ম মুখস্থ করে মনে রাখা শুধু কঠিন না, প্রায় অসম্ভব। এই কারণে বিভিন্ন বিজ্ঞানী চেষ্টা করে যে কিভাবে সহজভাবে এগুলো মনে রাখা যায়। এই লক্ষ্যে বিজ্ঞানী মেন্ডেলিভ কি করছে,
মানে বিভিন্ন বিজ্ঞানীর অবদান আছে, তার মধ্যে মেন্ডেলিভের অবদানটাই আমরা এখন বলবো, কারণ এটা আগে পড়াইছি তোমাদের, জাস্ট ওইটা একটু মনে করে দিতেছি যে একই ধরনের দেখো যেসব মৌলের ভৌত রাসায়নিক ধর্ম প্রায় একই রকম তাদেরকে একটা গ্রুপে রাখা হয়। খেয়াল করো, যেসব মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম একই রকম তাদেরকে একই গ্রুপে রাখা হয়, এবং ওই গ্রুপের একটা মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম মুখস্থ করে মনে রাখলেই ওই গ্রুপের সবগুলো মৌলেরই ভৌত রাসায়নিক ধর্ম মনে থাকবে। তাহলে কি মোট 18টা গ্রুপ আছে, তাহলে 18টা ভৌত এবং রাসায়নিক ধর্ম যদি আমরা মুখস্থ করে মনে রাখি তাহলে সবগুলো মৌলেরই ভৌত রাসায়নিক ধর্ম আমাদের মনে থাকবে। এই উদ্দেশ্যেই পর্যায় সারণী তৈরি করে, আর ওই উদ্দেশ্যকে ভিত্তি করেই বিজ্ঞানী মেন্ডেলিভ এই সূত্রটা প্রণয়ন করেন। আচ্ছা, এখন এই ভর হিসাবে সাজাতে গিয়ে দুই একটা মৌলের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। যেমন আর্গনের পারমাণবিক ভর 40, আর পটাশিয়াম এর পারমাণবিক ভর হচ্ছে 39। খেয়াল করো, এখন ভর হিসাবে যদি সাজাতে যাই তাহলে পটাশিয়ামের অবস্থান হবে আগে আর আর্গনের অবস্থান হবে পরে। সেক্ষেত্রে পটাশিয়ামের অবস্থান হয় পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে। আমার কাছে বোর্ড বইটা নাই, থাকলে আমি একটু দেখাই দিতাম। পটাশিয়ামের অবস্থান হইতো 18 নম্বর গ্রুপে, আর 1 নম্বর গ্রুপে অবস্থান হইতে হলো আর্গন এয়ার। খেয়াল করো, পটাশিয়ামের অবস্থান হইতো কয় নম্বর গ্রুপে? 18 নম্বর গ্রুপে, আর আর্গনের অবস্থান হইতো 1 নং গ্রুপে। তাহলে 18 নম্বর গ্রুপের মৌলগুলো সব হচ্ছে নিষ্ক্রিয় মৌল, আর এই নিষ্ক্রিয় মৌলগুলা কেউ কারোর সাথে কোনো বিক্রিয়া করে না। কিন্তু পটাশিয়াম হচ্ছে তীব্র ক্ষার ধাতু, এর যে কোনো মৌলের সাথেই কি বিক্রিয়া করে, সকল অধাতুর সাথেই বিক্রিয়া করে। এরা কী করে? লবণ উৎপন্ন করে বা অন্য যৌগ তৈরি করে। তাহলে 18 নম্বর গ্রুপের মৌল কোনো বিক্রিয়াই করে না, আর পটাশিয়ামকে যদি ওই জায়গায় রাখি ভর হিসেবে সাজাইলে এইখানে স্থান হয়ে হবে। আর এই গ্রুপের কোনো মৌল বিক্রিয়া করে না, কিন্তু ও একাই তীব্রভাবে বিক্রিয়া করে। তাহলে তো আসলে এই গ্রুপের ধর্মের সাথে পটাশিয়ামের ধর্ম মেলে না। তাহলে পর্যায় সারণীর যে উদ্দেশ্য তৈরি করব সেই মূল উদ্দেশ্যটাই কি হয়? ব্যাহত হয়। অপরদিকে আর্গন নিষ্ক্রিয় ধাতু। এই নিষ্ক্রিয় ধাতু আর্গন যদি 1 নম্বর গ্রুপে রাখো, 1 নম্বর গ্রুপের সব ধাতুই কিন্তু বিক্রিয়া করে, সক্রিয়। তাহলে আর্গনকে ওই জায়গায় রাখলে পর্যায় সারণী তৈরির মূল উদ্দেশ্যই কিন্তু ব্যাহত হয়, যে একটা ধর্ম পড়বো সবটি পারবো, এটা হবে না তখন। এই কারণে ওরা কি করছে? আর্গনকে 18 নম্বর গ্রুপে, পটাশিয়ামকে 1 নম্বর গ্রুপে স্থান দিছে। তার মানে এই তথ্য থেকে নিঃসন্দেহে বলা যায় পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি হতে পারে না। এরপর দেখো 1913 সালে মোসলে কর্তৃক পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয়। বিজ্ঞানী মোসলে কত সালে তৈরি করে এটা? 1913 সালে। বাবা আমার কাছে কোনো বই নাই, আমি বলছি আমি একটা দোকানে আছি, এখন জাস্ট চিঠি ঠিক আছে, যা হয় আমি সেটা কিন্তু পড়াইতেছি। 1913 সালে মোসলে কর্তৃক পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয়। আচ্ছা, যখন আবিষ্কার করে তখন এর তাৎপর্য কেউ বোঝে নাই, কিন্তু পরবর্তীতে দেখা গেল মোসলের পারমাণবিক সংখ্যাকে ভিত্তি ধরে যদি পর্যায় সারণীতে মৌলগুলোকে সাজানো হয় তাহলে আর্গন, পটাশিয়াম এগুলো নিয়ে যে সমস্যা ছিল সেই সমস্যা আর থাকে না। তখন বিজ্ঞানী কী করলো? মেন্ডেলিভ পর্যায় সূত্রটাকে সংশোধন করলো, করে সেটা কী করলো? এই পারমাণবিক ভরের জায়গায় পারমাণবিক সংখ্যা লিখে দিল। তখন কি করলো? যে যদি মৌলসমূহকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ভর না দিয়ে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো হয় তবে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়, আর এটাকে বলা হয় আধুনিক পর্যায় সূত্র। বাবা আমি কি বলছি তোমরা কি বুঝতে পারছো? আমি কি বলছি? আমি এক হাতে মোবাইল ধরে রাখছি, বাসাতে এভাবে পড়াই না, মোবাইলটা একটা নির্দিষ্ট জায়গায় রাখা হয়। হয়তো বই রেখে পড়াইতাম, এখন বইও নাই। আচ্ছা, এরপরে দেখো তাহলে আমরা এটা পারবো যে পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি নয় ব্যাখ্যা করে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন।
আর মোসলে বা মেন্ডেলিপের পর্যায় সূত্রটা লিখো, আর আধুনিক পর্যায় সূত্রটা লিখো, এই তিনটে। এরপরে দেখো ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। এটা অবশ্যই পরীক্ষা একটা আসবে গ নাম্বারে, এবং কোন মৌল আসবে এটা আমরা জানি না, কিন্তু পরীক্ষা আসবে, এটা শিওর। পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। নির্ণয় এটা 100% দিয়ে রাখো, পরীক্ষা আসবে, ঠিক আছে? 9এও আসবে, 10এও আসবে, সব ক্লাসে আসবে। আচ্ছা, এটার তোমাদের বোর্ড বইয়ে 3টে নিয়ম দেওয়া আছে, আমি সংক্ষেপে একটু বলি, বলে ওই নিয়ম অনুযায়ী তোমাদেরকে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে যে কোনো মৌলের অবস্থান নির্ণয় তোমরা পারবা। খেয়াল করো, নিয়ম 1 নম্বর নিয়মটা হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের দেখো, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা তার গ্রুপ সংখ্যার সমান। সমান। খেয়াল করো, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা তার গ্রুপ সংখ্যা সমান, এবং ওই মৌলটির ইলেকট্রন বিন্যাস যতটি স্তর দখল করে তার অবস্থান তত নম্বর পর্যায়ে। এবার আমরা উদাহরণ দেখাবো একটা, যেমন ধরো সোডিয়াম, পারমাণবিক সংখ্যা কত? 11। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা কি? খেয়াল করো, 1s2 2s2 2p6। এই ইলেকট্রন বিন্যাস কিন্তু আমরা 3য় অধ্যায়ে পড়ছি, সব 3s1। খেয়াল করো, প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা আছে? 8টা, তৃতীয় শক্তি স্তরে কয়টা? 1টা। এই যে এসের পর 1, তাহলে সর্ববহিস্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে বাবা? 1টা। তার মানে এটা 1 নং গ্রুপের মৌল। কয় নং গ্রুপের মৌল? ওই যে বলছে বহিস্থ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন সেটা তার গ্রুপ সংখ্যার সমান। আর ইলেকট্রন বিন্যাস কয়টা স্তর দখল করছে? 1টা, 2টা, 3টে। তাহলে এটা 3য় পর্যায়ের মৌল। তার মানে সোডিয়াম 1 নং গ্রুপের 3য় পর্যায়ের মৌল। আচ্ছা, স্টুডেন্ট যারা আছো, তোমাদের মধ্যে যারা বোঝো নাই তারা কমেন্টে বলো যে এইটা প্রবলেম, আর যদি বোঝো তাহলে ওকে লেখো যে আমরা বুঝতে পারছি। তাহলে সোডিয়াম 1 নং গ্রুপের 3য় পর্যায়ের মৌল। ঠিক এভাবে দেখো, ক্যালসিয়াম দিতে পারো 20, ইলেকট্রন বিন্যাস কত? 1s2 2s2 2p6 3s2
3p6 4s2। দেখো তাহলে প্রথম শক্তি স্তরে 2টা, এরপরের শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে 8টা, চতুর্থ শক্তি স্তরে 2টা। তাহলে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কত ইলেকট্রন আছে বাবা? 2টা। তাহলে এটা 2 নং গ্রুপের মূল্য। আর কোন পর্যায়ে? 1টা 2টা 3টা 4টা স্তর দখল করছে, তাহলে চতুর্থ পর্যায়ে। তার মানে ক্যালসিয়াম 2 নং গ্রুপের চতুর্থ পর্যায়ের মূল্য। কি বুঝতে পারছো? কারো প্রবলেম থাকে একটু বলো। আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে বোঝার জন্য। এবার দেখো দ্বিতীয় নিয়ম। আমি বলছি আমার কাছে বই নাই, খাতা ওই দোকান থেকে একটা দেখো রেজিস্টার খাতা চাই নিছি, নিয়ে ওদের এতেই বসে এক হাতে মোবাইল ধরে রয়েছি, হাত লেগে যেতেছে, আর এক হাতে কথা বলতেছি, মুখ দিয়ে কথা বলতেছি। আচ্ছা, নিয়ম 2 দেখো, কিন্তু অবশ্যই পরীক্ষা আসবে, আমি বলে দিলাম। মৌলটা আমরা কি আসবে সেটা জানি না, অসংখ্য মৌল আছে 118টা, ওর ভিতর থেকে হয়তো 2টা 3টা আসবে, কিন্তু আসবে, এটা শিওর। নিয়ম 2 দেখো, 2 নম্বর নিয়মে দেখো, যেহেতু পর্যায় সারণীর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের দেখো 3 নং গ্রুপ হতে 12 নং গ্রুপ পর্যন্ত কোনো মৌল নেই। কাজেই লেখো দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের, কাজেই দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মৌলের বহিস্থ শক্তি স্তরে খেয়াল করো, বহিস্থ শক্তি স্তরে যদি তিন হতে 7টি ইলেকট্রন থাকে, তবে বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনের সাথে দশ যোগ করে গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হয়। নির্ণয় করতে হয়। আচ্ছা, যেমন দেখো অ্যালুমিনিয়াম 13, পারমাণবিক সংখ্যা 13, ইলেকট্রন ব্যাস কত? 1s2 2s2 2p6 3s2 3p1। দেখো 13, যে 2 4 8 7 10 11 12 13। তাহলে বহিস্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 3টা। আর এর আগে আছে 8টা, এখানে আছে কয়টা? 2টা। তাই না? কিন্তু তৃতীয় পর্যায়ের মৌল, তাহলে তৃতীয় পর্যায়ের 3 নং গ্রুপের মৌল হওয়ার কথা, কিন্তু 3 নং গ্রুপের তৃতীয় পর্যায়ে কোনো মৌল নাই, 3 থেকে 12 পর্যন্ত নাই। এই কারণে এই বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন হচ্ছে 3, তার সাথে 10 যোগ করে গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে গ্রুপ হবে কত? 3 যোগ 10 সমান 13। আর পর্যায়ে 1 2 3 তৃতীয় পর্যায়ে, তার মানে মৌলটা
তৃতীয় পর্যায়ের 13 নং গ্রুপের মূল্য, অর্থাৎ শেষে 10 যোগ করে গ্রুপ নির্ণয় করছি। এই নিয়মের মধ্যে ক্লিয়ার লেখা আছে, যে বোঝো নাই সে একটু বলো। আরও দিয়ে একটা দেখতে পারো, যেমন ফ্লোরিন 9, ইলেকট্রন বিন্যাস কত 1s2 2s2 2p5। দেখো তাহলে প্রথম শক্তি স্তরের 2টা, দ্বিতীয় শক্তি স্তরের 7টা। দ্বিতীয় পর্যায়ের তো আসলে 3 থেকে 12 নম্বর গ্রুপে মৌলই নাই, তাহলে 7 নম্বর গ্রুপে মৌল নাই, তাহলে এটা কয় নম্বর গ্রুপে মৌল হবো? 10 যোগ করবো, 7 যোগ 10 13। বাবা এটা ক্লিয়ার হচ্ছে সবার? তোমাদের ক্লিয়ার হলে ওকে লেখো। যদি ক্লিয়ার হয় তাহলে ওকে লেখো। আর নিয়মগুলো তোমাদের বই দেওয়া আছে। আর একটা নিয়ম আছে, নিয়ম 3, এটা আমি মুখে বলে একটু বুঝা দেই আর একটা উদাহরণ দিয়ে দিই। দেখো 3 নম্বর নিয়মটা এরকম, যে কোনো মোলের সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশের পর যদি ডি উপস্তরে ইলেকট্রন প্রবেশ করে, যদি ডি উপস্তরে, খেয়াল করো, ডি উপস্তরে যদি ইলেকট্রন প্রবেশ করে তাহলে বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন আর ডি উপস্তরের ইলেকট্রন দুটা যোগ করে গ্রুপ সংখ্যা নির্ণয় করা লাগে। যেমন দেখো কপার 29, ইলেকট্রন বিন্যাস কত 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2। তাহলে এর মধ্যে কয়টা থাকে? 2টা, এখানে 8টা, এই জায়গায় 2টা, তাহলে 10 12, 12 আর 8 12 8 8 16 17 18 19 20, তাহলে এখান থেকে 9টা, তাহলে এখানে একটা দিতে হবে, কারণ এখানে 9টা দেওয়া যাবে না, তাহলে 10টা। তাহলে খেয়াল করো, তাহলে বহিস্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? এখানে একটা। আর ডির মধ্যে কয়টা প্রবেশ করছে? 10টা, তাহলে এটা গ্রুপ হবে 10 যোগ 1 11। মানে ডির মধ্যে ইলেকট্রন প্রবেশ করলেই ডির ইলেকট্রন আর বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন যোগ করে গ্রুপ সংখ্যা, আর বাকি স্তর যতগুলো ততটা হলো পর্যায়। ঠিক আছে? তাহলে তোমরা একটা কাজ করবে, বোর্ড বই নিয়মগুলো লিখে দেওয়া আছে, এই জন্য আমি লিখে দিলাম না। এই নিয়ম 1 2 3 এই 3টে নিয়ম পড়বে, এবং বোর্ড বইয়ে দেখো তোমাদের একটা পৃষ্ঠা দেওয়া আছে, 2টা পৃষ্ঠা আছে, অনেকগুলো মৌল দেওয়া আছে, ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, আর গ্রুপ সংখ্যা পর্যায় সংখ্যা বের করা আছে, আর কোনটা কোন নিয়ম প্রয়োগ করা হয়েছে সেটাও পাশে লিখে দেওয়া আছে। ওই বইটা তোমরা অবশ্যই সলভ করবে। নেক্সট দিনে আমি তোমাদের দিয়ে একটা করতেও দিব ঈদের পর, আল্লাহ যে হাতে বাঁচা রাখে। আজকের মতো রাখি। এই যে আমি বই পুস্তক ছিল না বিধায় কিন্তু পড়ানোর মানটাও তো ওটা ভালো নেই, হাত দিয়ে ধরে রাখছি, হয়তো মোবাইলে নড়াচড়া করছে, লেখাও দেখা যেতেছে না, কলমটা দুর্বল, আলো কম। ঠিক আছে? আচ্ছা যাই হোক, তোমরা যদি কিছু বোঝো তাহলে আমার জন্য ভালো, না বুঝলে আসলে আজকের মতো আমার মনে হয় কিছু করা ছিল না। রাখলাম, আল্লাহ হাফেজ।